বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের 7ম পর্ব। যজ্ঞের জন্যে ছানা বড়া ভাজা হচ্ছে। ভিয়েনের চালায় বড় বড় কাঠের উনুন জেলে কারিগররা লেগে গেছে ভোর থেকে। প্রথমে বোদে ভেজে স্তূপাকার করে রেখেছে কাঠের বার কষে, এখন শুরু হয়েছে ছানা বড়া। প্রচুর পরিমাণে না করলেও চলবে না। নিমন্ত্রিতদের পেট উপচে খাওয়ানোর পর আবার সরাভর্তি ছাঁদা দিতে হবে তো। তাছাড়া যখন কুললে ওই 2 রকম মিষ্টি, তাড়াহুড়োর যজ্ঞী, ওর বেশি আর সম্ভব হলো না। অথবা সেটাও হয়তো ঠিক কথা নয়, একটা মোটামুটি কথা মাত্র। রামকালী চাটুর্যে যদি দরকার বুঝতেন, তাহলে ওই একদিনের মধ্যে কাটোয়া কি গুপ্তিপাড়া থেকে ওস্তাদ ময়রা আনিয়ে 5-7 রকম মিষ্টি বানিয়ে তোলাও অসম্ভব হতো না তার পক্ষে। কিন্তু দরকার বোধ করেননি তিনি। রাসুর প্রথম বিয়েতে ঘটা হয়েছিল বিস্তর। গ্রামে এখনো তার গল্প ফুরোয়নি। মিষ্টির কারিগর এসেছিল নাটোর থেকে, কেষ্টনগর থেকে, মুড়োগাছা থেকে। কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, মতিচুর, সরভাজা, ছানার জিলিপি, খাজা, অমৃতি, নিখুতি ইত্যাদি করে 12-13 রকম মিষ্টি হয়েছিল। আর মাছের কথা তো বলেই শেষ হবে না। একজনের পাতে বড় বড় একটা মালসা ভর্তি মাছের তরকারি বসিয়ে দিয়ে আবার 3-4 বার করে পরিবেশন। তা ভিন্ন রান্নার পদ তো 52 রকম। 52 ব্যঞ্জন নইলে আবার ঘটা কিসের? কুমোর বাড়ি বরাত দিয়ে সাইজের হাঁড়ি গড়িয়ে আনা হয়েছিল ঝোড়া ঝোড়া। তাতেই গলা উপচে মিষ্টির ছাদা। যজ্ঞীর জের চলেছিল দিন 15 ধরে। সে কথা আলাদা। সে বিয়ের সঙ্গে এ বিয়ের তুলনা করার কোনো মানেই হয় না। অন্য বাড়ি হলে যজ্ঞই করত না। নেহাত রামকালী চাটুর্যের বাড়ি বলেই এত আয়োজন। পরিমাণে প্রচুরই হচ্ছে। তবে ওই মাত্র 2 রকম মিষ্টি, 16-20 মতো রান্নার পদ। রান্না এখনো চাপেনি, পাশের চালায় তার তোড়জোড় চলছে। হালুইকর ঠাকুররা স্নান করতে গেছে। এই গ্রামে হালুইকর ঠাকুর এনে রাধানোর প্রথা প্রবর্তন করেছেন রামকালী। মুর্শিদাবাদ অঞ্চলে দেখেছিলেন এ ব্যবস্থা। নইলে এই গ্রামে চিরদিনই কাজে কর্মে গ্রামের ব্রাহ্মণ কন্যারাই রেঁধে থাকেন। সেটা রীতিমতো একটা সম্মান সম্ভ্রমের ব্যাপার। ডাক সাইটে রাধুনি বলে খ্যাতি আছে যাদের, তাদেরই ডাকা হয় অনেক তোয়াজ করে। রান্নায় বসবার আগে পূর্ণপাত্র, নতুন কাপড়ের জোড়া, সধবা ব্রাহ্মণী হলে আলতা সিঁদুর এইসব দিয়ে তবে পাকশালায় ঢোকাতে হয় তাদের। তথাপি এই রান্নার পর্ব থেকেই অনেক গদা পর্ব, মুসল পর্ব বেঁধে যায়। গ্রামের যে একদল ছুতো খুঁজে বেড়ানো লোক আছে, তারাই যজ্ঞী দেখলে দক্ষ যজ্ঞের আয়োজন করবার তালে ঘোরে। মন কষাকষি, কথান্তর, মান অভিমান এসব প্রায় যজ্ঞীরই অঙ্গ। রামকালী ওসব ঝামেলার মধ্যে নেই। পয়সা দিয়ে লোক আনাবেন, কাজ করাবেন, চুকে গেল। রাধুনি বামনের হাতে খেতে যাদের আপত্তি, তারা যাও বিধবার হেসেলে ভর্তি হওগে, মাছ জুটবে না। তা সে 2-4 জন নিতান্ত নিষ্ঠাপরায়ণ গ্রাম বৃদ্ধ ছাড়া না হুঁ করে সকলেই বসে পড়ে রামকালীর বাড়ির ভোজে। ওস্তাদ কারিগরের রান্নার হাত, রামকালীর দরাজ হাত আর রামকালীর প্রতি সমীহবোধ, এই ত্রিশক্তির আকর্ষণে সকলেই প্রায় নরম হয়ে আসে। পয়সা যে এ অঞ্চলে কারুরই নেই তা তো নয়, কিন্তু এমন দরাজ হাত, এত বড় দিলদরিয়া মন। খাঁটি গাওয়া ঘিয়ে সদ্য কাটানো টাটকা ছানার মিষ্টান্ন ভেজে তোলার সুগন্ধে শুধু আশপাশেরই নয়, সারা গ্রামখানারই বাতাস যেন ম ম করছে। বাড়ি বাড়ি ছোট ছেলেপুলেদের ঘরে আটকে রাখা দুঃসাধ্য হয়ে উঠেছে তাদের অভিভাবকদের। পায়ের উপর বোল দেয়া খড়ম, গায়ে বেনিয়ান, পরনে নেত্রকোনার থান,
সব দিকে চৌকস হয়ে তদারকি করে বেড়াচ্ছেন রামকালী। শুধু মিষ্টির ভিয়েনে শেকড় গেড়ে বসে থাকবার ভারটা দিয়েছেন বরদা কুঞ্জকে। ওর থেকে বেশি দায়িত্বর কাজ কুঞ্জকে দেয়া চলে না। গয়লারা দইয়ের ভার এনে নামিয়েছে। কমন দইয়ের যোগান দিতে পেরেছে তারা, দাঁড়িয়ে তারই হিসেব নিচ্ছিলেন রামকালী। হঠাৎ নেরু এসে কাছে দাঁড়ালো। রামকালী গ্রাহ্য করতেন না, কিন্তু নেরু একেবারে গায়ের কাছে দাঁড়িয়েছে। ভাবটা যেন কিছু বক্তব্য আছে। গয়লাদের ওপর চোখ রেখেই রামকালী ওর মাথাটায় একবার হাত বুলিয়ে দিয়ে বললেন, কি রে নেরু? একবার অন্দর বাড়িতে যেতে বলেছে। অন্দর বাড়িতে যেতে বলছে? কাকে বলছে? তোমাকে। আমাকে এখন যেতে বলছে? পাগলটা কে হলো? অগ্রাহ্য ভরে আবার অদূরবর্তী গোয়ালাদের দিকেই মন দেন। বলিস কি রে তুষ্টু? ওই 5 মণ বই দই দিয়ে উঠতে পারছিস না, তাহলে আমার উপায়? তুই ভরসা দিলি। আগে ভরসা তো দিয়েছিলাম, কিন্তু মা ভগবতীরা যে আমায় নির্ভরসা করে ছাড়লেন। কাল রেতে তো আর নিদ্রেই দিইনি। চৌদিকে সকল গোহাল আর ঘরে ঘরে বরাত দিয়ে দিয়ে বেরিয়েছি। তা সবাইয়ের ঘরের দই যোগ সাজস করে এই হলো। এই হলো তা তো বুঝলাম, কিন্তু আমার কি হবে তাই বল। দাঁড়িয়ে অপমান হতে বলিস আমায়? অপমান বলি? একটা ঘাড়ে 20টা মাথা কার আছে কবরেজ ঠাকুর যে আপনাকে অপমানই করবে? মাথা এ গায়ের এক একজনের 100টা করে, বুঝলি রে তুষ্টু? বলে হাসলেন রামকালী। আর ঠিক সেই সময় নেরু আর একবার মিহি গলায় ডাক দিল, মেজো খুড়ো। আরে, এ ছোকরা তো ভালো বিপদ করলো। কে তোকে পাঠিয়েছে শুনি? পিস ঠাকুমা। তা আমি বুঝেছি, নইলে আর কার এত? বোধ করি কার এত আক্কেল হবে বলতে যাচ্ছিলেন, সামলে নিলেন। ছোটদের সামনে গুরুজন সম্পর্কে তাচ্ছিল্যসূচক মন্তব্য করবার মতো অসতর্কতা এসেছিল বলে রীতিমতো বিরক্ত হলেন নিজের ওপর। অথচ মোক্ষদার মতো কাণ্ডজ্ঞানহীন গুরুজন সম্পর্কে সকল প্রকার সমীহনীতি মেনে চলাও শক্ত। অসতর্কতা সামলে নিয়ে বললেন, বলো গে যাও, আমার এখন বিস্তর কাজ। তার যা বলবার যখন ভেতরে যাব তখন যেন বলেন। তুমি এ কথা বলবে পিস ঠাকুমা জানে, তাই আমাকে বলে দিল বল গে যা, বড় পিসিমার ভেদ বমি হয়েছে, বাঁচে কিনা এক্ষুনি দরকার। ভুরুটা আরো কুঁচকে উঠল রামকালীর। পিসির ভেদ বমির দুর্ভাবনায় নয়, মেয়ে মানুষের বিবেচনাহীন আবদারের ধৃষ্টতা দেখে। রোগ যে কাশীশ্বরীর হয়নি সেটা নিশ্চিত, তবু অনর্থক হয়রানি করতে ডাকাডাকি। হয়তোবা অভ্যাগত কুটুম্বিনীদের নিয়ে কোনরূপ সমস্যার উদ্ভব হয়েছে আর সালিশ মানতে ডাকা হয়েছে রামকালীকে। কিন্তু এই কি তার সময়? 7 পাড়া লোক নেমন্তন্ন হয়েছে, একদিনের জোগাড়ে যজ্ঞী। মাথায় পর্বত বয়ে ঘুরছেন রামকালী, তখন কিনা এইসব মেয়েলিপনা? তাছাড়া আরও বিরক্তিকর, ছোট ছেলেটাকে মিথ্যে কথায় তালিম দিয়ে পাঠানো। কিন্তু যে রাগিনী মোক্ষদা নেরুকে ফেরত দিলে নির্ঘাত নিজেই এক্ষুনি রণরঙ্গিনী মূর্তিতে বার উঠোনেই হানা দেবেন এবং 5 জনের কান বাঁচাবার চেষ্টা মাত্র না করে বকাবকি শুরু করবেন। পয়সার দেমাকে ধরাকে সরা দেখিসনি রামকালী, গুরুজন বলে একটু সমীহা করিস। হ্যাঁ, এরকম কথা স্বচ্ছন্দে বলতে পারেন মোক্ষদা, দ্বিধা মাত্র করেন না। সংসারের এই একটা মানুষকে কিছুতেই এঁটে উঠতে পারলেন না রামকালী। পারতেন, অনায়াসেই পারতেন, যদি সত্যি রামকালীর গুরুজনে সমীহবোধ না থাকত। গুরুজন হয়েই মোক্ষদা রামকালীকে জব্দে ফেলেছেন, কিন্তু শুধুই কি গুরুজন বলে জব্দ? আরও একজনের কাছেও কি মাঝে মাঝে জব্দ হয়ে পড়েন না রামকালী, যে মানুষটা নিতান্তই লঘুজন? হ্যাঁ, মনে মনে স্বীকার না করে পারেন না রামকালী মাঝে মাঝে সত্যবতীর কাছে জব্দ হতে হয় তাকে।
হার মানতে হয়। কিন্তু তাতে কি বিরক্তি আসে? মেজ খুড়ো ছেলেটাও কম নয়, তাই রামকালীর কোঁচকানো ভুরো দেখেও ভয়ে পালিয়ে গেল না। বলল, পিস ঠাকুমা তোমায় চুপি চুপি ডেকে নিয়ে যেতে বলল, খুব বিপদ। আহ, এ তো আচ্ছা মুশকিলে ফেলল। বিপদটা তো দেখছি আমারই। দুষ্টু, দই সব ভেতর দালানে তুলে দাও, আর খোঁজ করে দেখো আর কারো ঘরে আরো 2-10 পাওয়া যাবে কিনা। পাওয়া গেলে তো ঠাকুরমশাই আমি নিজেই। তা তোমার আগে 5 মণি কি কম? এ তো আর বড় খোকার পেত্থম বিয়ে নয়। রামকালী ভুরুটা একবার কুঁচকেই মৃদু হাসলেন, বললেন, কথাটা গয়লার ছেলের মতোই বলেছিস দুষ্টু। পের্থম বিয়ে নয় বলে কুটুম্বজনকে খাওয়াতে বসে অপরিতুষ্ট রাখবো? আচ্ছা, তুই এগুলো তুলে দে গে, আসছি আমি। নেরুর সঙ্গে সঙ্গে ভেতর বাড়িতে ঢুকলেন রামকালী, মাঝখানে প্রকাণ্ড উঠোনটা পার হয়ে। এই মাঝের উঠোনে ধানের গোলা, মড়াই, সারা বছরের জ্বালানি কাঠের মাচা, চালার নিচে জ্বালা জ্বালা বীজ ধান। নেরু দিগ্বিজয়ীর মতো কাশীশ্বরীর ঘরের সামনে এসে দাঁড়াল, কারণ রামকালীকে ডেকে আনার ভার আর কেউ নিতে চায়নি। সত্য পর্যন্ত ঝাড়া জবাব দিয়েছিল। এই দেখলাম বড় পিস ঠাকুমা পুকুরে চান করে এলো, এক্ষুনি আবার কি বেময় ধরল যে বাবাকে শতকর্মের মধ্যে থেকে ডেকে ডেকে আনতে যাব। মানুষটার কি এখন মাথার ঠিক আছে? ঘরে তো জোয়ানের বড়ি আছে, তাই খেয়ে নাও না। তুই বেরো দজ্জাল হারামজাদি। কিন্তু নেরুদের তো আর গিন্নিদের ঘরে উঠবার হুকুম নেই, তাই এই যে ঠাকমা বলে দাঁড়িয়ে পড়ল। নিচু দরজা। রামকালী খরম খুলে মাথা নিচু করে ঢুকলেন, আর সমস্ত কৃতজ্ঞতা ভুলে মোক্ষদা, তুই পালা লক্ষ্মী ছাড়া ছেলে বলে নেরুকে তাড়া দিয়ে বিদায় করলেন। রামকালী দেখলেন কাশীশ্বরী মাটিতে শুয়ে আছেন, থানের আঁচলটুকু মুখে চাপা দিয়ে। এটা আবার কি? নিশ্চয় কোনো মান অভিমানের ব্যাপার। বিরক্তি এলো, তবু শান্তভাবেই বললেন, কি ব্যাপার? ব্যাপার বেশ উত্তম। চাপা গলায় এটুকু জ্ঞান দান করে মোক্ষদা আরো ফিসফিস করে বললেন, দুয়োটা ভেজিয়ে দিয়ে তবে শুনতে হবে। রামকালী একবার বাইরে তাকালেন। সুচিবাই মোক্ষদাদের এই দিকটা বাদে সারা বাড়ির লোকে লোকারণ্য। এর মধ্যে কপাট ভেজিয়ে গুপ্ত মন্ত্রণা? তিনি তো পাগল হননি। গম্ভীর গলায় বললেন, কপাট থাক, কি বলবার আছে বলো। কিন্তু বলবার কিছু আছে নাকি? আছে বলবার মতো মুখ? অথচ এত বড় ভয়ানক কথা রামকালীকে না জানিয়ে করবেন কি মুখ্য দুটো মেয়ে মানুষ? হিতাহিত জ্ঞান কি আর কিছু অবশিষ্ট আছে তাদের? মোক্ষদার আর কাশীশ্বরীর? শঙ্করী যে কাশীশ্বরীর নাত বউ। ভয়ঙ্কর খবরটা এখনো পাঁচকান হয়নি। এখনো সংসারের সবাই আপন আপন কাজে হাবুডুবু খাচ্ছে। কিন্তু কতক্ষণ আর অন্যমনস্ক থাকবে লোক? কতক্ষণ আর তাদের কান বাঁচিয়ে রাখা যাবে? তারপর 1 কান থেকে 5 কান, তারপরই তো লহমায় 500 কান। খড় চালার পাড়ায় আগুন লাগাও যা, আর একটা বিধবার কলঙ্ক কেলেঙ্কারি প্রকাশ হয়ে যাওয়াও তাই। এ চাল থেকে ও চাল তো এ মুখ থেকে ও মুখ। হাড় হাবাতে লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা নিডুবি হওয়ার আর দিন পেল না। যদি জলে ডুবে নিডুবি হয়ে থাকে তো সেও বরং ভালো কথা, কিন্তু যদি ভরাডুবি করে বসে থাকে? কাশীশ্বরীর ধারণা তাই তিনি মুখে আঁচল চাপা দিয়ে পড়ে আছেন, আর মর্মে মর্মে অনুভব করছেন কেন সেই সর্বনাশীর খুঁড়ো-খুঁড়ি ও মেয়েকে ঘরে রাখেনি। উপযাচক হয়ে কাশীশ্বরীর গলায় গছিয়ে গেছে। হায় হায়, কালই তো টের পেয়েছিলেন কাশীশ্বরী নাপিত বউয়ের কথার আছে, তবে কেন আবাগির বেটিকে দুয়ারে তালা লাগিয়ে আটকে রাখেননি? 5টা কুটুমের কাছে সাফাই গাইতে বললেই হতো। হঠাৎ মাথাটার কেমন দোষ হয়ে গেছে শঙ্করীর,
তাই কাজের বাড়িতে ছেড়ে রাখতে সাহস করেননি। মোক্ষদা কিন্তু জলে ডোবার কথাই তোলেন। কোন রাত্রিরে কখন উঠে এই কাজ করেছে কিছু টের পায়নি রামকালী। সকাল বেলাও বলি চানে গেছে না কোথায় গেছে, বেলা হতে মাথায় বজ্রাঘাত। আমার স্থির বিশ্বাস বড় পুকুরে গিয়ে ডুবেছে কপাল খাকি। এই বেলা জাল ফেলালে। না, জাল ফেলা হবে না। জাল ফেলা হবে না? না, এতগুলো লোকের খাওয়া পণ্ড হতে দেব না আমি। কিন্তু একটা জীবের জীবনের চাইতে যজ্ঞিটাই বড় হলো তোমার বিচারে। শুধু আমার বিচারে নয়, যে কোনো বুদ্ধিমান লোকের বিচারেই। রামকালী ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলেন, বলছো সকাল থেকে দেখতে পাওনি, ধরে নিতে হবে কাজটা হয়ে থাকে তো রাতেই হয়েছে। এখন জাল ফেললে জীবটা জীবন্ত উঠবে তোমাদের বিশ্বাস? মোক্ষদা চুপ করে থাকেন উপযুক্ত উত্তরের অভাবে, আর কাশীশ্বরী চাপা গলায় হু হু করে কেঁদে ওঠেন। থামো, লোকজন খাওয়ার আগে যেন টুঁ শব্দটি না হয়। যদি ডুবে থাকে তো যতক্ষণ না ভেসে ওঠে ততক্ষণ তাকে জলের তলায় থাকতে দাও। ডুবলে ভেসে উঠতেই হবে, নদী নয় যে ভেসে চলে যাবে। কিন্তু পায়চারি থামিয়ে রামকালী কাশীশ্বরীর খুব কাছে সরে আসেন। ঈষৎ নিচু হয়ে চাপা গম্ভীর স্বরে বলেন, আর যদি ডুবে না থাকে, বৃথা জাল ফেলার পর সমাজে অবস্থাটা কি দাঁড়াবে অনুমান করতে পারছো? ঘরের বউ ঝিকে আগলে রাখার ক্ষমতাটা যখন নেই, তখন নিজেদের জীবকেই আগলে আটকে রাখো। ও রামকালী, তুমি আমায় একটু বিষ দাও বাবা, আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। ছেলে মানুষই করো না, বিপদে মতি স্থির রাখো, আমাকে বিবেচনা করবার সময় দাও। কিন্তু এই ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, বলছো তোমাদের কথা শুনতে, অথচ দুটো মানুষ কিছু টের পেলে না তোমরা? মরণের ঘুম এসেছিল বাবা আমাদের। পিসিমা, হাত জোর করছি তোমায়, হইচই করো না। সবাইকে না হয় বলো খুড়োর অসুখের খবর পেয়ে হঠাৎ বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। মানুষ তো আর ঘাসের বিচি খায় না রামকালী। কাল রাত দুপুর অবধি সবাইয়ের সঙ্গে কুটনো কুটেছে লক্ষ্মী ছাড়ি। আশ্চর্য, এরকমটা হলো কেন? কিছু অনুমান করতে পারছো তোমরা? কাশীশ্বরী মুখের ঢাকাটা আরো শক্ত করে চাপা দিয়ে বলে ওঠেন, আমি পারছি রামকালী। মতিগতি তার ভালো ছিল না, ধিঙ্গি বয়স অবধি খুড়োর ঘরে থেকেছে। মা বাপ ছিল না যে সুশিক্ষে দেবে, উচ্ছন্ন যাওয়ার বুদ্ধির বৃদ্ধি করেছে বসে বসে। আমি বুঝছি জলে ডুবে মরেনিও, আমাদের মুখে চুনকালিই দিয়েছে। ঘরটা নিচু নিচু অন্ধকার মতো, জানালা আছে কি নেই, তবু রামকালীর টকটকে ফর্সা মুখটা আরও কত টকটকে হয়ে উঠেছে টের পেলেন মোক্ষদা। চেয়ে চেয়ে মনে হলো যেন ওই টকটকে মুখটা থেকে উত্তাপ বেরোচ্ছে। বেপরোয়া মোক্ষদাও ভয় খেলেন, কি বলতে গিয়ে থেমে গেলেন। আর ঠিক এই সময় দরজার গোড়ায় কাঁসর বেজে উঠল, মাজা ঘষা চাচা ছোলা কাঁসর। ওগো, ও ঠাকমারা, কাটোয়ার বউ গেল কোথায়? পান সাজবার জন্যে যে হাঁক পারাপারি হচ্ছে তাকে, তোমরাই বা দুই বোনে এই বেলা দুপুর অবধি শোবার ঘরে গুলতুনি করছো কেন? চান করে আবার শোবার ঘরে এসে সেঁধিয়েছ যে বড়। আর একবার চানের বাসনা আছে বুঝি? তা তোমাদের বাসনা মেটাও, বউকে পাঠিয়ে দাও। ঘরে ঢোকবার অধিকার নেই, তাই বাইরে দাঁড়িয়েই বাক্যস্রোত বইয়ে দেয় সত্য। ধারণাও করতে পারে না ঘরের ভিতরে তার বাপের উপস্থিতি সম্ভব। উঁচু পোতার ঘর, দরজার বাইরে থেকে ছোটদের পক্ষে ভিতরটা স্পষ্ট দেখাও সম্ভব নয়। মোক্ষদা বিনা বাক্য ব্যয়ে কপাটের সামনে এসে দাঁড়ান। অতএব ঘরেই আছেন তিনি। সত্য বিরক্ত কণ্ঠে বলে, কি গো, মুখে বাক্যও কি নেই কেন? কাটোয়ার বউ গেল কোথায় সেটা বলবে তো। ঘাট থেকে আরম্ভ করে 7 চৌহদ্দি ছিষ্টি খুঁজে এলাম,
সহসা মোক্ষদা সরে দাঁড়ালেন এবং সেই শূন্যস্থানে রামকালীর মূর্তিটা দেখা গেল। বাবা! সত্য বজ্রা হতো, এখানে বাবা? আর সত্য মুখের তোর খুলে দিয়েছে? ছি ছি, কিন্তু বাবা এখানে কেন? তাহলে নির্ঘাত কাটোয়ার বউয়ের হঠাৎ কোনো অসুখ করেছে, পিস ঠাকমারা তাই নিয়ে হিমশিম খাচ্ছে। ছি ছি, এদিকে এই কাণ্ড, আর সত্য কিনা পান সাজার তাগাদা দিতে এসেছে। বাবা কি বলবেন? বাড়ির কোনো খবর রাখে না সত্য, এইটাই প্রমাণ হবে। মনে মনে জিভ কেটে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে বেচারা। আজ আর মানসিক চাঞ্চল্য নিবারণ করতে অভ্যেস মতো শাড়ির আঁচলটা নিয়ে চিবোবার উপায় নেই। পরনে উৎসব উপলক্ষে নিজের বিবাহকালে লব্ধ একখানা ভারী দামি বালুচরি চেলি। রামকালী ঘাড় ফিরিয়ে মোক্ষদা ভগ্নীদ্বয়কে উদ্দেশ্য করে মৃদু স্বরে বললেন, স্বাভাবিকভাবে যার যা কাজ করো গে যাও, বৃথা ঘরের মধ্যে বসে থাকবার দরকার নেই। তারপর ঘর থেকে বেরিয়ে এলেন। এসে সহসা মেয়েকে একটা সহজ পরিহাসের কথা বলে উঠলেন, ইস, মেলায় সেজেছিস যে। কথাটা মিথ্যে নয়। শুধু বালুচরি চেলি কেন, মেয়েকে আজ এক গা গয়না পরিয়ে সাজিয়েছে ভুবনেশ্বরী। কম গুলি গয়না তো হয়নি সত্যর বিয়ের সময়, পরে কবে? বাপের কথায় লজ্জিত হাসি হেসে মাথা নিচু করল। এবার রামকালী পুরনো প্রসঙ্গে ফিরে গেলেন। ভাগ্নে বৌমাকে কে ডাকছে? ভাগ্নে বৌমা অর্থে আপাতত শঙ্করীকেই বোঝালো। সত্য বাবার কথায় নয়, বাবার কণ্ঠস্বরে থতমত খেল। অসহায় অসহায় চোখে বলল, ওই তো ওরা, যারা এক বরজ পান নিয়ে সাজতে বসেছে। তাদের বলে দাও গে, উনি আজ আর পান সাজতে পারবেন না। আচ্ছা থাক, তোমার এখন আর ওদিকে যাবার দরকার নেই। যারা পান সাজছেন সাজুন। কথায় কথায় পায়ে পায়ে এগিয়ে চললেন রামকালী ঘরের পিছনে ঢেকি ঘরের দিকে ইচ্ছে করে। সত্য সে খেয়াল করে না, ম্লান মুখে প্রশ্ন করে, কাটোয়ার বউয়ের অসুখ কি বেশি বাবা? অসুখ? কে বললে? রামকালী চমকে উঠে সামলে নিয়ে গম্ভীরভাবে বলেন, শোনো, ওকে বৃথা ডাকাডাকি করো না। অসুখ করেনি, ওকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। আশ্চর্য, এ কথা কেন বললেন রামকালী? একটু আগেও কি সিদ্ধান্ত করেছিলেন তিনি এই সংবাদটা আর কারো কাছে প্রকাশ করবেন না? হয়তো আর কেউ হলেই করতেন না, হয়তো ভুবনেশ্বরী এসে প্রশ্ন করলেও তাকে ওই ডাকাডাকি করো না বলেই থেমে যেতেন। কিন্তু সত্যর ওই উজ্জ্বল বিশ্বস্ত মস্ত বড় বড় চোখ দুটোর সামনে যেন সত্য গোপন করা কঠিন হলো। আর রামকালীর চিন্তাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে এখনো মনে হলো এই 9 বছরের মেয়েটার কাছে বুঝি তিনি চিন্তার ভাগ দেবার আশ্রয় খুঁজছেন। কিন্তু সত্যর তো ততক্ষণে হয়ে গেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না? আজ তো একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে আবার মেয়ে মানুষ। বেটা ছেলে নয় যে পায়ে হেঁটে কোথাও চলে গেছে। মেয়ে মানুষকে খুঁজে না পাওয়ার অর্থই নির্ঘাত বড় পুকুরের কাকচক্ষু জল। অবশ্য এ জ্ঞানটা সত্য সম্প্রতিই হয়েছে সারদাকে উপলক্ষ করে। তাই চমকে উঠে বলে, খুঁজে পাওয়া যাচ্ছে না? হায় আমার কপাল! ওই ভয়ে বড় বউকে সমস্ত রাত ঘরে ছেকল তুলে রেখে দিলাম, আর কাটোয়ার বউ ওই করলো। হে ঠাকুর, আমি কেন দুটোকেই ছেকল দিলাম না? বড় বৌমাকে ছেকল দিয়ে রেখেছিলে? না দিলে নিশ্চিন্তে হয়ে ঘুম আসে? জল চৌকির ওপর জল চৌকি বসিয়ে কত কাণ্ড করে ছেকলে হাত দিয়েছি। ভোরের বেলা মাকে বলে কয়ে খুলিয়ে দিই। হায় হায়, কাটোয়ার বউকেও যদি। বলেই সত্য সহসা সুর ফেরায়, করুণ রসের পরিবর্তে বীর রসের আমদানি করে। যাক, সে বেচারা মরেছে না জুড়িয়েছে। মানুষটা একদিন ঘাট থেকে আসতে একটু দেরি করেছে, লক্ষ্মীর ঘরে সন্ধে দিতে পারেনি, তার তরে কি গঞ্জনা কি বাক্যি যন্ত্রণা। একটা মনীষী, তাকে 10টা মানুষের তাড়না।
বড় পিস ঠাকুমাটি কি সোজা নাকি? গাল দিয়ে দিয়ে আর আশ মেটে না। অত বাক্য যন্ত্রণায় পাষাণ পিরতিমে হলেও জলে গিয়ে ঝাঁপ দেয়। রামকালী যেন ক্রমশ রহস্যের সূত্র পাচ্ছেন। বললেন, বকাবকিটা কখন হলো? এই তো কালই। অবশ্যই বউয়েরও দোষ আছে। জল নিতে গেছো, জল নিয়ে চলে এসো। সন্ধে ভোর ঘাটে বসে থাকার দরকার কি? তবে হ্যাঁ, এনাদেরও লঘুপাপে গুরুদণ্ড। অবিরে বিধবা, মনে প্রাণে কি সুখ আছে ওর? দুদণ্ড নয় ছিলই ঘাটে, তার জন্যে অত গালমন্দ। এই গ্রীষ্মকালে কুল কোথায় তার ঠিক নেই। সকল গাছই তো ন্যাড়া, তবু বলে কি ঘাটে যাবার ছুতোয় কুল খাচ্ছিলি। আরও সব কত কথা, আমি তার মানেই জানি না বাবা। রহস্য স্পষ্ট হয়ে উঠেছে। কাল সন্ধ্যায় ঘাটে যে নারী মূর্তিটি দেখেছিলেন রামকালী, সে মূর্তি তাহলে সারদার নয়, কাশীশ্বরীর নাত বউয়ের। আত্মহত্যার চেষ্টাই ছিল তার তখন। একবারের চেষ্টায় পারেনি, তাই দ্বিতীয়বার আবার। কিন্তু খটকা লাগছে একটা জায়গায়। বকাবকিটা তো তার পরবর্তী ঘটনা। তাছাড়া সত্যবতী বর্ণিত কুল খাওয়া শব্দটা, যা শুনে এত চিন্তার মধ্যেও হাসি এসে গিয়েছিল তার। কাশীশ্বরীও ওই সন্দেহ ব্যক্ত করেছেন, রামকালী চাটুর্যের বাড়িতে এমন একটা ঘটনাও ঘটা সম্ভব। ভয়ানক একটা যন্ত্রণা অনুভব করলেন রামকালী। না, শঙ্করীর অপঘাত মৃত্যু ভেবে নয়, চাটুর্যে বাড়ির সম্ভ্রম নষ্ট বলেও নয়, যন্ত্রণা বোধ করলেন নিজের ত্রুটির কথা ভেবে। আরও হুঁশিয়ার হওয়া উচিত ছিল তার, আরও যথেষ্ট পরিমাণে সাবধান। একটা নিতান্ত তুচ্ছ মেয়ে মানুষ যেন রামকালীর ক্ষমতার তুচ্ছতাকে ব্যঙ্গ করে গেল। মেয়েটার এ ধৃষ্টতাকে ক্ষমা করা যাচ্ছে না। হঠাৎ অনুভব করলেন সত্য পিছিয়ে পড়েছে। ঘাড় ফিরিয়ে দেখে থমকে গেলেন। সহসা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে নিঃশব্দে কান্না শুরু করেছে সত্যবতী। রামকালী পিছিয়ে এলেন, গম্ভীরভাবে বললেন, তোমার কাঁদবার দরকার নেই বাবা। এবার আর নিঃশব্দে নয়, ডুকরে ওঠে সত্য। সব দোষ আমার। কাটুয়ার বউ তো রাত দিন বলতো মরণ হলে বাঁচি। আমি যদি তখন তোমাকে বলি তো একটা প্রীতিকার হয়। মনে করতাম অলিক কথা, রাজ্যি শুদ্ধ মেয়ে মানুষই তো রাত দিন মরণ মরণ করে। তেমনি কাটোয়ার বউ সত্যি ঘটিয়ে ছাড়ল। মা নেই, বাপ নেই, ভাই নেই, স্বামী পুত্তর কেউ নেই মানুষটার। শুধু গালমন্দ খেয়ে খেয়ে বেঘরে মরে গেল। তুমি আগে টের পেলে। কান্নাটা বড় বেশি উতলে উঠল সত্যর। রামকালী কি হঠাৎ তরিতাহত হয়ে স্তব্ধ হয়ে গেছেন? নইলে মুখের চেহারা তার হঠাৎ এত অদ্ভুতভাবে বদলে গেল কি করে? যে ভ্রুকুটি নিয়ে একটা তুচ্ছ মেয়ে মানুষের ধৃষ্টতার দিকে তাকিয়েছিলেন, সে ভ্রুকুটি মিলিয়ে গেল কেন? হঠাৎ একটা ধাক্কা খেয়ে কি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তার এতক্ষণকার চিন্তাধারা? কান্না থামাও বলে আস্তে আস্তে চলে গেলেন তিনি বারবাড়ির দিকে। গিয়ে দাঁড়ালেন ভিয়েন ঘরে, যেখানে কুঞ্জ তখন জল চৌকিটা ঘুরিয়ে নিয়ে দেয়ালের দিকে মুখ করে বসে একসরা গরম ছানা বড়া চাখছেন। বললেন, বরদা, আমাকে একবার বেরোতে হবে। তুমি দেখো অতিথিদের যেন কোনো অমর্যাদা না হয়। আমি? হ্যাঁ তুমি। নয় কেন? তুমি বড়। হ্যাঁ, বেরোবেন রামকালী। জেলেদের ঘরে গিয়ে বলতে হবে পুকুরে আর একবার জাল ফেলানো দরকার। বাড়িতে কাজ সন্দেহ করার কিছু নেই, ভাববে মাছের কমতি পড়েছে। তবে রামকালী যেন বুঝছেন ওটা নিরর্থক। কাশীশ্বরীর নাত বউ নিজে ডুবে মরেনি, সংসারটাকেই ডুবিয়েছে। রামকালী কি তবে এবার নির্দেশের আশ্রয় খুঁজবেন? নিজের ওপর কি আস্থা হারিয়ে ফেলেছেন? না হলে যে প্রাণীটাকে শুধু প্রাণী মাত্র ভেবে তার উপর বিরক্ত হচ্ছিলেন, তার ধৃষ্টতার বহর দেখে তাকে অন্য দৃষ্টিতে দেখছেন কেন?
কেন ভাবছেন তারও কোনো প্রাপ্য পাওনা ছিল সংসারে? তাই রামকালী উপদেষ্টার দরকার অনুভব করছেন। ওরে বাবা সকল, একটু চোট পায়ে চল, তাগাদা আছে। পালকি থেকে মুখ বাড়িয়ে আর একবার তাগাদা দিলেন রামকালী। মধ্যাহ্নের মধ্যে গিয়ে পৌঁছতে না পারলে বিদ্যারত্ন মহাশয়ের সঙ্গে দেখাই হবে না। প্রাতঃসন্ধ্যা সেরে গঙ্গা স্নানে বেরিয়ে পড়েন বিদ্যারত্ন, যেটা বিদ্যারত্নের আবাসস্থান থেকে অন্তত 3 ক্রোশ দূরে। যাতায়াতে এই 6 ক্রোশ পথ পাড়ি দিয়ে নিত্য স্নান পর্ব সমাধা করে পুনরায় ঠাকুর ঘরে ঢুকে পড়েন তিনি গৃহবিগ্রহের ভোগ দিতে। তৎপরে প্রসাদ গ্রহণ, তারপর আবার সামান্য সময় বিশ্রাম। এই মধ্যবর্তী সময়টা কারো সঙ্গে দেখা করেন না বিদ্যারত্ন। কাজেই তার কাছে যেতে হলে ওই গঙ্গা স্নান সেরে ফেরার মুহূর্তে, নয় অপরাহ্নে। কিন্তু অপরাহ্ন পর্যন্ত সময় কোথা রামকালীর? প্রয়োজন যে বড় জরুরি। জীবনে যখনই কোনো সমস্যা সমাধানের জরুরি প্রয়োজন পড়ে, তখনই রামকালী বিদ্যারত্নের দরবারে এসে হাজির দেন। অবশ্য সেরকম প্রয়োজন জীবনে দৈবাতই এসেছে। সেই একবার এসেছিল নিবারণ চৌধুরীর মায়ের গঙ্গাযাত্রার ব্যাপারে। 93 বছরের বুড়ি সজ্ঞানে গঙ্গাযাত্রা করলেন, আর সে নির্দেশ রামকালী দিয়েছিলেন। কিন্তু বুড়ি যেন রামকালীর বিদ্যাবুদ্ধিকে পরিহাস করে 5 দিন গঙ্গা তীরের হাওয়া খেয়ে ফের চাঙ্গা হয়ে উঠল। তারপর তার বায়না, আমায় তোরা বাড়ি নে চল। শরীরে শক্তি আছে, বয়সে মন অবুঝ হয়ে গেছে। নিবারণ চৌধুরী রামকালীকে এসে ধরে বললেন, বলুন কি বিহিত? সেই সময় চিন্তায় পড়েছিলেন রামকালী। গঙ্গাযাত্রীর মরা ফের ভিটে ফেরত নিয়ে গেলে সংসারের মহা অকল্যাণ। সদ্য ভিটেটায় তো তোলাই যাবে না তাকে, ঢেকি ঘরে কি গোয়ালে বড়জোর রাখা যায়। কিন্তু নিবারণ চৌধুরীর মনোভাব দেখে মনে হয়েছিল সেটুকুতেও তিনি নারাজ। ছেলেপুলে নিয়ে ঘর করেন তিনি, সংসারের এত বড় অকল্যাণ ঘটাতে বুক কাঁপছে। বারবার তাই কবরেজ মশাইয়ের কাছে বিধিবিধান চেয়েছিলেন। সেই সময় এসেছিলেন রামকালী বিদ্যারত্নের কাছে। এসে প্রশ্ন করেছিলেন, বিদ্যারত্ন মশাই, বলুন শাস্ত্র বড় না মাতৃমর্যাদা বড়? আজ এসেছেন আর এক প্রশ্ন নিয়ে। অবশ্য আপাতত প্রশ্ন তাড়াতাড়ি পৌঁছবার। 1খানা গ্রাম পার হয়ে তবে দেবীপুর, বিদ্যারত্নের গ্রাম। পালকি থেকে আর একবার মুখ বাড়িয়ে দেখে বেহারাদের ফের তাগাদা দিতে গিয়ে থেমে গেলেন রামকালী। থাক, এত বিচলিত হবার দরকার নেই, পৌঁছে ওরা দেবেই ঠিক। বিচলিত হওয়াকে ঘৃণা করেন রামকালী, তবু মনে মনে অস্বীকার করে লাভ নেই, আজ একটু বিচলিত হয়েছেন। কোথায় যেন হেরে গেছেন রামকালী, তারই একটা সূক্ষ্ম অপমানের জ্বালা মনকে বিঁধছে। কিন্তু রামকালীর মধ্যে এই পরাজয়ের গ্লানি কেন? সংসারের একটা বুদ্ধিহীন মেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে বসে থাকেই, তাতে রামকালীর পরাজয় কেন? ঘোড়া এলে এতক্ষণে পৌঁছে যেতেন, কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ বা গুরুস্থানীয়ের সামনাসামনি সাধ্যপক্ষে ঘোড়ায় চড়েন না রামকালী। তাই পালকিতেই বেরিয়েছেন। বেরিয়ে এসেছেন একটু সঙ্গোপনে, জেলেদের জাল ফেলার ব্যাপারটা সামান্য তদারক করেই। বাড়তি কিছু মাছ উঠুক, খাদ্যবস্তু কখনো বাড়তি হয় না। ওরা এখন যেভাবে কাজ করছে করুক, রামকালীর অনুপস্থিতি টের না পেলেই মঙ্গল। টের পেলেই কাজে ঢিলে দেবে। কারুর ওপর কি ভরসা করার জো আছে? কাকা আছেন, সেজো কাকা, কিন্তু তাকে কোনো কাজকর্মের ভার দেওয়াও বিপদ। কারণ তার মতে ডাক, হাক, চেঁচামেচি এবং নির্বিচারে সকলকে ধমকাতে পারাই পুরুষের প্রধান গুণ। আর বয়স হয়ে গেলেও পৌরুষের পরিমাণটা যে তার 1 তিলও কমেনি, সর্বদা সেটা প্রমাণ করতেও রীতিমতো তৎপর সেজো কাকা। তাই তাকে ডেকে ডুকে কর্তৃত্বের ভার দেওয়া মানে বিপদ বাঁধানো। আর কুঞ্জর কথা কি বলারই যোগ্য?
মিষ্টির ভিয়েনের কানাচে হাতে মুখে রস মাখা আর মুখ ভর্তি ছানা বড়া ঠাসা কুঞ্জর তৎকালীন চেহারাটা একবার চোখের সামনে ভেসে উঠল। তখন যখন দেখেছিলেন মনটা বিরক্তিতে ভরে গিয়েছিল, এখন হঠাৎ একটা মমতা মিশ্রিত অনুকম্পার ভাব মনে এলো। যে মানুষ লুকিয়ে চুরিয়ে নিজের ছেলের বিয়ের ভোজের মিষ্টান্ন খেতে বসে, তার উপর অনুকম্পা ছাড়া হৃদয়ের আর কোন ভাববৃত্তি বিকশিত হবে? এরা কি রাগেরই যোগ্য? আশ্চর্য, রাসুটাও হচ্ছে ঠিক বাপের মতোই অপদার্থ। ভবিষ্যতের দিকে তাকালে খুব একটা আশার আলো চোখে পড়ে না, কিন্তু তার জন্য হতাশাও আনেন না রামকালী। আপন শক্তিতে বিশ্বাসী, আপন কেন্দ্রে অটুট অবিচল তিনি। ওদের কথাকে চিন্তার জগতে ঠাঁই দেন না রামকালী, কিন্তু সত্যটা মাঝে মাঝে তাকে ভাবিয়ে তোলে। শুধু যে সেই একটা ভয়ঙ্কর সরল মুখ থেকে উচ্চারিত ভয়ঙ্কর জটিল প্রশ্নগুলোই চিন্তিত করে তোলে রামকালীকে, তা নয়, চিন্তিত করে তোলে সত্যর ভবিষ্যৎ সম্পর্কে। সংসার কি সত্যবতীকে বুঝবে? পালকি থেকে নেমে পড়লেন রামকালী। বিদ্যারত্নের মাটির কুটির থেকে একটু দূরে। সেটাই সভ্যতা, সেটাই গুরুজনের সম্ভ্রম রক্ষা। গুরুজনের চোখের সামনে গাড়ি পালকি থেকে নামা অবিনয়। মাটির ঘর, দালান, দাওয়া, দাওয়ার নিচের উঠোনে আঁকা ছবির মতো বেড়া ঘেরা ছোট্ট ফুলবাগানটি বিদ্যারত্নের নিজের হাতের বাগান, নিজের হাতের দেওয়া বেড়া। টগর, দোপাটি, গাঁদা, বেল, মল্লিকা, রক্তজবা, করবী, সন্ধ্যামণি, নানান গাছ, সারা বছরই ফুলের সমারোহ। গঙ্গা স্নানের পর পুজোর আগে একবার গাছগাছড়াগুলির তদারক করে যাওয়া অভ্যেস বিদ্যারত্নর। পায়ে খড়ম, পরনে নিজের হাতে কাটা সুতোর ধুতি ও উত্তরীয়। পিতলের ঝাড়ায় জল নিয়ে গাছের গোড়ায় গোড়ায় ঢালছিলেন বিদ্যারত্ন। রৌদ্রে রামকালীর ছায়া পড়তেই মুখ তুলে তাকালেন। হৈ হৈ করে সম্ভাষণ করে উঠলেন না বিদ্যারত্ন। হঠাৎ আবির্ভাবের জন্য বিস্ময় প্রকাশও করলেন না। শুধু রামকালীর প্রণাম শেষ হলে তার মাথায় হাত রেখে বললেন, এসো, দীর্ঘায়ু হও। শান্ত সৌম্য মুখ, শ্যামবর্ণ ছোটখাটো চেহারা, মাথার চুলগুলি ধবধবে পাকা, কিন্তু দৃঢ় নিবদ্ধ মুখের চামড়ায় বলিরেখার আভাস মাত্র নেই। সহজে বিশ্বাস করা শক্ত বিদ্যারত্ন মশাইয়ের বয়স ৮০ ছয় ছয়। চকচকে সাজানো দাঁতের পাটির শুভ্র হাসিটুকুও বিশ্বাস করতে প্রতিবন্ধকতা করে। দাওয়ার উপর খান ২-৩ জল চৌকি, কাছেই পৈঠে ঘটিতে জল। পা ধুয়ে দাওয়ায় উঠে জল চৌকিতে বসলেন রামকালী। বিনত হাস্যে বললেন, আপনার তো আন্নিকের বেলা হলো। তা হলো, বলবে কিছু? যদি বলবার থাকে। বলবার কিছু আছেই, নচেত এমন অসময়ে ব্যস্ত হয়ে আসার কারণ কি? রামকালী আর গৌরচন্দ্রিকা করলেন না। মুখ তুলে পরিষ্কার কণ্ঠে বললেন, পণ্ডিত মশাই, আজ আবার এক প্রশ্ন নিয়ে আপনার দরবারে এসে দাঁড়িয়েছি। বলুন, মানুষ বড় না বংশমর্যাদার অহংকার বড়? ঠিক এই একই সময় একটা ছোট্ট মেয়ে ওই একই ধরনের প্রশ্ন করছিল, অন্য কাউকে নয়, নিজের মনকেই। আচ্ছা, এও বলবো, মানুষ বড় না তোমাদের রাগটাই বড়? কি আশ্চর্যি, কি আশ্চর্যি! জলজ্জান্ত একটা মানুষ হারিয়ে গেল, তবু গিন্নিরা কিনা সত্যর উপর চোখ রাঙাচ্ছেন। খবরদার, দুটি ঠোঁট ফাঁক করবি না। কারুর যদি কানে যায় তো তোদের সব কটার হাড় মাস 2 ঠাঁই করব। বেশ বাবা, তোমাদের জেদি থাক, রাগ নিয়ে ধুয়ে ধুয়ে জল খাও তোমরা। ওদিকে বিদ্যারত্ন রামকালীকে বলছিলেন, কালের সমুদ্রে একটা মানুষের জীবন মরণ সুখ দুঃখ কিছুই নয় রামকালী, সমুদ্রে বুদবুদ মাত্র। কুলত্যাগিনী বধূকে সন্ধান করবার প্রয়োজন নেই। কিন্তু সমাজকে তো একটা জবাব দিতে হবে। যা সত্য তা বলবে সাহসের সঙ্গে,
সত্যকে স্পষ্ট করে বলতে পারা চাই, সেটাই ধর্ম। সেই বিপদগামিনীকে তুমি তো আর ঘরে নিচ্ছ না, ভেবে নাও তার মৃত্যু হয়েছে। কিন্তু পণ্ডিত মশাই, এ আমি ভাবতেই পারছি না আমার ঘরের কথা নিয়ে অপরে আলোচনা করবে। রামকালী, তোমার দেহে একটা দুষ্ট রোগ হওয়া অসম্ভব নয়। তা যদি হয় কি করবে তুমি? বিধাতার বিধান মেনে নিতেই হবে। তাছাড়া হয়তো এরকম একটা কিছুর প্রয়োজনও ছিল, হয়তো তোমার ভিতর কোনোখানে একটু অহমিকা এসেছিল। অহমিকা? পণ্ডিত মশাই, আমির প্রতি মর্যাদাবোধ থাকাটা কি ভুল, অন্যায়? এই একটা জায়গা বড় গোলমেলে রামকালী। আত্মমর্যাদা বোধ আর অহমিকা বোধ, এ দুটোর চেহারা যমজ ভাইয়ের মতো, প্রায় এক। সূক্ষ্ম আত্মবিচারের দ্বারা এদের তফাৎ বোঝা যায়। তাছাড়া তুমি ব্রাহ্মণ, রজগুণ তোমার জন্য নয়। কিন্তু আজ তোমার চিত্ত চঞ্চল, তুমি এখন বিশেষ ব্যস্ত, কাজেই আজ এসব আলোচনা থাক। রামকালী কয়েক মুহূর্ত মাথা নিচু করে ভূমি সংলগ্ন দৃষ্টিতে কি যেন ভাবলেন। তারপর সহসা মাথা তুলে বলিষ্ঠ কণ্ঠে বললেন, আচ্ছা, আপনার নির্দেশেই শিরোধার্য করলাম। আর একবার বিদ্যারত্নের পদধূলি নিয়ে বেরিয়ে এসে পালকিতে চড়লেন রামকালী। ফেরার মুখে আর বেহারাদের তাড়া দেবার কথা মনে এলো না। বিদ্যারত্নের একটা কথা তাকে বিশেষ ধাক্কা দিয়েছে। বিদ্যারত্ন বললেন, তুমি ব্রাহ্মণ, রজগুণ তোমার জন্য নয়। কিন্তু তাই কি সত্য? ব্রাহ্মণের মধ্যে তেজ থাকবে না, থাকবে কেবল রজগুণ শূন্য স্থিমিত শান্তি। ফিরে দেখলেন বাড়ি লোকে লোকারণ্য। নিমন্ত্রিতেরা প্রায় সকলেই এসে গেছে, রান্নাও প্রস্তুত। শুধু রামকালীর অনুপস্থিতিতে ভোজে বসিয়ে দেবার ব্যবস্থাটা ঠিক মতো হচ্ছে না। সকলে মিলে শুধু গুলতানি চলছে। এই চনচনে সময়ে দূর থেকে পরিচিত পালকি বেহারাদের হুম 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 আওয়াজ কানে এলো। আশায় অধীর হয়ে উঠল সবাই। এসে গেছেন, এসে গেছেন, রবে গম গম করে উঠল জনতা। সকলেই অবশ্য ধরে নিয়েছিল আচমকা কোনো রোগীর মরণবাচন সংবাদ পেয়ে বাধ্য হয়ে বেরিয়ে যেতে হয়েছিল রামকালীকে। কুঞ্জ সে কথাই বলে রেখেছিলেন। অন্দরমহলে মেয়েদের মধ্যে শঙ্করী সম্পর্কে কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বারমহল সম্পূর্ণ নিশ্চিন্ত। রামকালী এসে দাঁড়াতেই বয়োজ্যেষ্ঠ অতিথি অভ্যাগতের দল হৈ হৈ করে এগিয়ে এলেন। ব্যারামটা কার রামকালী? কোন গায়ে? কে যেন দেবীপুরের দিকে পালকি যেতে দেখলো, ওইখানেই কারো? না, কারো ব্যারাম শুনে আমি যাইনি। রামকালী একবার লোক ভর্তি আটচালার সমস্তটাই চোখ বুলিয়ে নিলেন। তারপর একটু থেমে বললেন, আমি বেরিয়েছিলাম অন্য প্রয়োজনে। সে প্রয়োজনের কথা আপনাদের সকলকেই জানাবো। যদিও আপনারা এখনো অভুক্ত ও ক্ষুধার্ত, আমার কথা শুনে ঠিক কী মনোভাব আপনাদের হবে তাও সম্পূর্ণ বুঝতে পারছি না। তবু আহারাদির পূর্বেই কথাটা ব্যক্ত করা উচিত মনে করছি আমি। বলতে আপনারা সকলে অনুমতি করুন আমাকে। নিঃশব্দ জনতার মাঝখানে রামকালীর ভরাট ভারী কণ্ঠস্বর গমগম করে উঠল। অনেকেরই বুক কেঁপে উঠল একটা অজানা আশঙ্কায়। কুঞ্জ হঠাৎ পিছন দিকে হটে গিয়ে ধুলোর উপর বসে পড়লেন। রাসু ভিড়ের একেবারে পিছনেই ছিল। সে হাঁ করে তাকিয়ে রইল কাকার আরক্ত গৌর মুখের দিকে। সমাগতেরা অনুধাবন করতে পারছে না ব্যাপারটা কি। আহার্য বস্তুতে কি কোনো অনাচার স্পর্শ ঘটেছে? কিন্তু তাই বা কি করে বলা যায়? রামকালীর আচমকা বেরিয়ে যাওয়ার প্রশ্নটাও যে রয়েছে। তবে কি সহসা রামকালীর কোনো জ্ঞাতির মৃত্যু ঘটেছে? এই বিরাট ভোজের রান্না সব অশৌচান্য হয়ে গেছে? সেই সংবাদ পেয়েই রামকালী কি এমন অর্বাচীন যে এই ভয়ঙ্কর মুহূর্তে সেই তথ্য এসে প্রকাশ করবেন? মৃত্যু সংবাদ কানে না শুনলে তো অশৌচ হয় না,
উনি নিজে গা ঢাকা দিয়ে বেড়ালে তো আর এখানে অন্নগুলো অশৌচান্য হয়ে যেত না। বলে এমন ক্ষেত্রে ঘরের মরা কাঁথা চাপা দিয়ে রেখে লোকে দিন উদ্ধার করে নেয়। তবে রামকালী যে তার বক্তব্য জ্ঞাপন করতে অনুমতি চেয়েছিলেন এ কথা কারও মনে ছিল না। ফের চেয়ে সে কথা মনে করিয়ে দিলেন রামকালী। তাহলে আপনারা আমায় অনুমতি দিচ্ছেন? হ্যাঁ অবশ্য, হ্যাঁ হ্যাঁ অবশ্য অবশ্য অবশ্য। তোমার যা বলবার আছে বলো। তাহলে শুনুন, গত রাত্রে আমার পরিবারভুক্ত একটি বিধবা বধূ গৃহত্যাগ করেছে। হ্যাঁ, সহসা ভয়ঙ্কর একটা ঝড় উঠল। কাল বৈশাখের দুমদাম এলোমেলো ঝড় নয়, যেন একটা বুনো অরণ্যের চাপা শ্বাস গোঁ গোঁ করে উঠল। সেই শ্বাস শুধু সমবেত কণ্ঠের ওই আহত বিস্ময়ের প্রচণ্ড ধ্বনি। রামকালী কি এই বজ্রটাকেই প্রস্তুত করেছিলেন এতক্ষণ ধরে তার অভুক্ত ক্ষুধার্ত নিমন্ত্রিত অতিথিদের জন্যে? তুমুল ঝড়ের ধ্বনিতে রামকালীর কথার শেষ অংশ চাপা পড়ে গিয়েছিল। আর একবার সে স্বর গম গম করে উঠল চাপা মেঘমন্দ্রের মতো। এখন আপনারা স্থির করুন, এই অপরাধে আমাকে ত্যাগ করবেন কিনা। যেন বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন রামকালী, এমনই ধীর স্থির সমুন্নত সেই মূর্তি। একে ত্যাগ সম্ভব? কিন্তু তাও হওয়া সম্ভব বই কি, সমাজ বলে কথা। নিবারণ চৌধুরীর মামা বেটেখাটো বিপিন লাহিড়ী একটা জল চৌকি টেনে এনে তার উপর দাঁড়িয়ে উঠে চিবিয়ে চিবিয়ে বললেন, ত্যাগ করাকরির কথা নয়, ভবিষ্যতে যা বিচার তা হবে, কিন্তু বর্তমানে আজ তো আর আমাদের এখানে খাওয়া হয় না রামকালী। রামকালী দুই হাত জোর করে শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, আমি কাউকে অনুরোধের দ্বারা পীড়ন করতে চাই না, তবে এইটুকুই শুধু জানাচ্ছি, আমি সেই মতিভ্রষ্টা মেয়েকে মৃত বলেই গণ্য করব। মানুষের সমাজ থেকে তার মৃত্যু হয়েছে। আহারের পূর্বে এই কথাটি নিবেদন করতে যার পরনাই দুঃখ বোধ করছি আমি, কিন্তু আমার বিবেকের কাছে এটাই কর্তব্য বলে মনে হলো আমার। বিপিন লাহিড়ী মনে মনে মুখ ভেঙচান। আগে বলাই কর্তব্য ভাবলাম, ওরে আমার যুধিষ্ঠির, এই যজ্ঞের খাওয়াটা পণ্ড করলি, ভালো হবে তোর, ভালো হবে। চোখে জল এসে যাচ্ছিল বিপিন লাহিড়ীর, তবু কথা বললেন তিনি। আমার মনে হয় খবরটা তোমার এখন গোপন রাখাই উচিত ছিল রামকালী। সে কথা আমি ভেবেছিলাম, কিন্তু পরে মনকে ঠিক করে নিলাম। আমার এত বড় কলঙ্ক সত্ত্বেও যদি আপনারা আমাকে ত্যাগ না করেন তাহলে পরম ভাগ্য বলে মানব, আর যদি তা করেন সে শাস্তি মাথা পেতে নেব। এবার আর ঝড় নয়, গুঞ্জন ধ্বনি। সে ধ্বনি ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। তা এতে তোমার আর কলঙ্ক কি? আছে বই কি, আমার অন্তপুর উচিত মতো রক্ষা করবার অক্ষমতাই আমার কলঙ্ক, আমার অপরাধ। মার্জনা আমি চাইব না, এ অপরাধের মার্জনা নেই। শুধু আমার প্রতি আপনাদের স্নেহ ভালোবাসার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আপনারা পরে আমার প্রতি যে শাস্তির আদেশ দেন মাথা পেতে নেব। শুধু আজ আপনারা দয়া করে আহার করুন। আর একবার ঝড় উঠল, অসন্তোষের না উল্লাসের? বোধ করিবা উল্লাসেরই। তবে জল চৌকির উপর দাঁড়িয়ে থাকা বেটেখাটো বিপিন লাহিড়ীর গলাটাই শুধু শোনা গেল। আচ্ছা, আজকের মতো তোমার অনুরোধ রক্ষা করাই আমরা স্থির করেছি। রামকালী ধীরে ধীরে সরে গেলেন, মাথা সোজা করেই।